আসসালামু আলাইকুম। দেখেন, মুক্তিযুদ্ধ ৭১ মঞ্চ একটা আলোচনা সভা করতে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধা সিদ্দিকী সহ ১৬ জনকে সন্ত্রাস দমন আইনে আটক করে কারাগারে পাঠানো হলো। এখন এইটার শুরু করতে গেলে যেহেতু অনুষ্ঠানটা রিপোর্টার্স ইউনিটিতে হয়েছে, তাহলে সাংবাদিকদের একটা দায় চলে আসে। এই দায়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমাদের ৫ই আগস্ট, জুলাইয়ের ২৪-এর ৫ই আগস্টের সাথে সাথে, মানে যেদিন হচ্ছে দুপুরবেলা খবর শোনা গেল যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, হেলিকপ্টারটার ভিডিও ফুটেজটা ছাড়া হলো, ঠিক সেই মুহূর্ত থেকেই বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, মানে লুকিয়ে থাকা জামাত শিবিরের সদস্যরা হুঙ্কার দিয়ে উঠলো এবং তারা হচ্ছে দখল করা শুরু করলো। এটা তো হচ্ছে সেন্ট্রালি এবং প্রত্যেকটা হাউস তারা ধরে 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 দখল করলো। সর্বশেষ যেটা করলো যে হচ্ছে জনকণ্ঠ। এখানে বলার অপেক্ষা রাখে না যে এটা আমি বহুবার বলেছি যে এই যে জুনিয়র ছেলেপেলেরা 2017-18 সালের দিকে বিনা পয়সায় বিভিন্ন মিডিয়া হাউসে যুক্ত হয়ে এরা এখন সিনিয়র হয়ে গেছে। ফলে এরা এখন মানে মিড লেভেলের সাংবাদিক হয়ে গেছে। এছাড়া তো মোবাইল জার্নালিজম যেটা আছে, মোজো জার্নালিস্ট যেটা আছে, এগুলো তো আছেই। ম্যাক্সিমামই হচ্ছে মাদ্রাসার থেকে পড়ে আসা শিক্ষার্থী, জঙ্গি। এদের হাতে মোবাইল দিয়ে এরা হচ্ছে শুধুমাত্র কার্ডটা ব্যবহার করছে, মিডিয়ার ওই কার্ডটা ব্যবহার করছে। ফলে তারা এখন নিজেদেরকে সাংবাদিক বলে এবং বিভিন্ন সংগঠনের সাথে, বড় ভাইদের সাথে ঘুরে ফিরে বাজার করে দিয়ে, ব্যাগ বহন করে, যাতায়াতের জন্য মোটরসাইকেল দিয়ে, নানান সুবিধা দিয়ে, বড়দের সাথে তেল তুল দিয়ে যতখানি পারছে চাকরি নিয়ে একটা কার্ড দখল করে ফেলছে। কার্ড দখল করা মানেই তো হচ্ছে এরপরে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ডিআরইউ এর সদস্য হব, ডিউজের সদস্য হব, বিফিউজের সদস্য হব, প্রেস ক্লাবের সদস্য হব। মানে টাকা এদের কাছে কোনো ব্যাপার না। এদের চাকরিতে থাকলো কি থাকলো, শুধু হাউস থাকলেই হলো। বেতন দিল কি দিল না, কয় মাস দিল না, ইনক্রিমেন্ট দিল কি দিল না, এগুলো নিয়ে তাদের কোনো রকমের কোনো বলার নাই, চাওয়ার নাই, কিচ্ছু নাই। এদের এই জায়গাগুলো দখল করার এই প্রক্রিয়াটা তারা শুরু করে দিয়েছে 2017-18 সাল থেকে। তো ওটারই হিসেবে, ধারাবাহিকতা হিসেবে 2024-এর 5ই আগস্ট হচ্ছে যে সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে জ্বালাও পোড়াও, দখল জবরদখল, এই সমস্ত কিছু। সুতরাং ডিআরইউ যদিও নিজেকে দাবি করে যে আমরা হচ্ছে অরাজনৈতিক সংগঠন, কিন্তু এখানেও যখন নির্বাচন হয় তখন কিন্তু দুইটা প্যানেলে লোক আলাদা আলাদা করে দাঁড়ায়। মানে আওয়ামী লীগ প্যানেলের একজন দাঁড়ায়, বিএনপি প্যানেলের একজন দাঁড়ায়। জামায়াত শিবির হচ্ছে যে বিএনপি প্যানেলের মাঝখানেই থাকে, মানে ওরা ওদেরকেই ভোট দেয়। তো ফলে ওইভাবে শিবির বা জামায়াত ট্যাগ আলাদা করে দেওয়া যায় না, কারণ ওরা যেহেতু মার্চ হয়ে থাকে, তো ওদেরকে তো সবাই জানি আমরা। শিবিরকে আমরা আসলে ওইভাবে আলাদা করে আইডেন্টিফাই করা যায় না যতক্ষণ না পর্যন্ত সে নিজে বলে যে আমি অমুক, কিন্তু কর্মকাণ্ডে বোঝা যায়। বাট 5ই আগস্টের পর এটা স্পষ্ট হয়েছে যে ডিআরইউ নিরপেক্ষ সংগঠন না। কারণ দেখেন যে ডিআরইউতে হাসনাত সার্জিস শেখ হাসিনার আমলে, শেখ হাসিনার সরকারের থাকা অবস্থায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রোগ্রাম করে গেছে, তাদেরকে আটক করে না, তাদেরকে কেউ ধাক্কা দেয় নাই। তখন তো আওয়ামী লীগের সাংবাদিকরা ছিল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকরা ছিল, কই তাদেরকে তো কেউ আটক করে নাই, তাদেরকে তো কেউ ধাক্কাধাক্কি করে নাই, মারামারি করে নাই। তার মানে দেখেন শেখ হাসিনা সরকারের আমলেই কিন্তু বাক স্বাধীনতা ছিল, মতামত প্রকাশের স্বাধীনতা ছিল, কিন্তু 2025-এ এসে ওই একই ডিআরইউতে মুক্তিযুদ্ধ ৭১ মঞ্চ কথা বলতে পারলো না। তাদেরকে ধরে নিয়ে যে সন্ত্রাস দমন আইনে আটক করা হলো, গ্রেপ্তার করা হলো, তাই না, এবং কারাগারেও পাঠানো হলো। এটা হচ্ছে পার্থক্য। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ কেমন ছিল, এবং এই যে আমরা জুলাই যোদ্ধা বলছে না, জুলাই জঙ্গি কথাটা বলতে সাহস পাচ্ছে না। আগে যেমন শিবির বলতে সাহস পাচ্ছিল না, এখন যে তারা যে জঙ্গি এই কথাটা বলতে সাহস পাচ্ছে। এটা হয়তো বলবে, আমরা এইরকম সহ্য করতে থাকতে থাকতে হয়তো 2-4 দিনের মধ্যে এটাও বলবে। এখন সব থেকে বড় যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ডাকসু নির্বাচন চলে আসছে। এখন হচ্ছে যে বুয়েট সবার সামনে চলে আসছে। আপনারা তো জানেন যে বুয়েট মানে হচ্ছে 100% এখানে অলমোস্ট
মানে সব হাতে গোনা 2-4 জনকে ছাড়া আপনি বুয়েটের সবাই সকল স্টুডেন্ট সাবেক, বর্তমান এবং আগামীতে শিবিরের ছানাপোনা, শিবিরের বীজ, শিবিরের সক্রিয় সদস্য কর্মী এরাই কাজ করে। আবরার ফাহাদ দেখেন না, ফারাবি দুটোই কিন্তু বুয়েটের, এবং দেখেন দুজনেই বের হয়েছে। একজন তো মরেই গেছে, আর একজন হচ্ছে যে ফারাবিকে তো বেরি করলো। তার মানে হচ্ছে যে বুয়েট হচ্ছে শিবিরের কারখানা, ছুতিকাগার, যেখান থেকে শিবির ছড়িয়ে পড়ে, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পায়, বুয়েট থেকে পাশ করা স্টুডেন্ট খুব মেধাবী মানুষ মনে করে। সব কিছু মিলেই হচ্ছে যে বুয়েট হচ্ছে শিবিরের ছুতিকাগার। সুতরাং হচ্ছে এই যে ঢাকার সাংবাদিক, এই যে ডাকসু নির্বাচন শুরু হচ্ছে না, ডাকসু নির্বাচনে বুয়েটের লোকজন তার আগেই হচ্ছে মাঠটাকে গরম করে রাখছে, যাতে নির্বাচনে শিবিরের লোককে ভোট দিতে সবাই বাধ্য হয়। যদি না হয় তাদের কী পরিণত হবে সেটার মহড়া দিচ্ছে। এবং এই যে দেখেন পিনাকি, ইলিয়াস এরা নিশ্চিত করে বলছে না যে হচ্ছে যে ডাকসু নির্বাচন হবে, নিরঙ্কুশ জয় পাবে শিবির। এবং এর চেয়েও বড় ঘটনা হচ্ছে যে এর আগে অতীতের কোথাও কোনো ইতিহাস নাই যে ডাকসু নির্বাচনে সেনা করা হয়েছে, সেনাকে নিয়ে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, কখনোই না, কোনোদিনও না। এবার দিতে হচ্ছে, মানে এটা হচ্ছে শেখ হাসিনা সরকার নাই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি হচ্ছে শান্তিতে নোবেল পেয়েছেন, সেই সরকারের আমলের ডাকসু নির্বাচনে মানে একটা ইউনিভার্সিটিতে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে হচ্ছে সেনা মোতায়েন করতে হচ্ছে। মানে এর চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক, এর চেয়ে বড় প্রমাণ কি হয়? হয় না। এরা আসলে বাংলাদেশে একটা মব, ধরেন আগে যেমন 1971 সালে রাজাকার একটা আমাদের ভয় ছিল না, ত্রাসের কারণ ছিল এই মনে হয় কোন গাড়িতে কোথায় গিয়ে দাঁড়ালো, কার বাড়ির মেয়েকে তুলে নিয়ে গেল, কোন বাড়ির ছেলেকে মুক্তিযোদ্ধাকে তুলে নিয়ে গেল, মুক্তি বাহিনীকে তুলে নিয়ে গেল, একটা ভয়ের পরিবেশ, একটা ত্রাসের পরিবেশ ছিল না? ছিল তো। এবং হচ্ছে যে এটার কারণেই হচ্ছে যে দেখেন অমুক বাড়ির এই শান্তি বাহিনী ছিল না, শান্তিরক্ষী বাহিনী, শান্তি কমিটি থেকে লোকজন দেখাই দিত না যে ওই বাড়িতে মুক্তিযোদ্ধা আছে, এই বাড়িতে সুন্দরী মেয়ে আছে, ওই বাড়িতে সুন্দরী বউ আছে, ওই বাড়িতে সুন্দরী মা আছে, এই যে দেখিয়ে দেখিয়ে যে দিত না। 2025 সালে এসেও এই যে মব, এই মব সেম শান্তি বাহিনী, ওই যে সিস্টেমে ওরা আসলে ইয়েটা চেঞ্জ করেনি, প্যাটার্নটা চেঞ্জ করেনি, একই প্যাটার্নে আছে। তখন হচ্ছে যে 1971 সালে মুক্তিযোদ্ধা ধরছিল, এখন 2025 সালে এসে আওয়ামী লীগ ধরতেছে। কারণ 1971 সালে একমাত্র আওয়ামী লীগই সোল এজেন্ট ছিল মুক্তিযুদ্ধের, তারাই মুক্তিবাহিনীতে ছিল। পরে তারা বিভিন্ন দলে গেছে, কিন্তু মূল তখন যেটা সবাই মিলে ছিল আওয়ামী লীগই ছিল। তো ওই তখন তারা শুধুমাত্র তারা মুক্তিযোদ্ধাদের খুঁজেছে, মুক্তিযোদ্ধার মেয়ে খুঁজেছে, মুক্তিযোদ্ধার বাবা মাকে খুঁজেছে, সবাইকে। শুধু 71 সালে শান্তি বাহিনীর, শান্তি কমিটির লোক, রাজাকার পাকিস্তানিরা এসে শুধু এদেরকে খুঁজেছে। এবং 2025 সালে এসে ওই একই শান্তি কমিটির লোক, একই রাজাকারের লোক, একই পাকিস্তানের লোক এসে কাকে খুঁজতেছে? এবার আওয়ামী লীগের খুঁজতেছে। এটা তো স্পষ্ট হয়ে গেল যে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধকে রক্ষা করার একমাত্র দল হচ্ছে আওয়ামী লীগ। কারণ বিএনপি কোনো বিবৃতি দেয় নাই, বিএনপি কোনো নিন্দা করে নাই। বিএনপি মনে করেছে যে যা আছে ঠিক আছে, এই সময় কেন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হবে, এই সময় কথা বলার কোনো, মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলার কোনো, মুক্তিযুদ্ধ এখন ইস্যু না, মুক্তিযুদ্ধ গেছে, 71 সালে চলে গেছে, ওটা শেষ। কিন্তু তারা আবার এটা দাবি করে তাদের প্রতিষ্ঠাতা আবার স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধ হয়নি কিন্তু স্বাধীনতার হয়েছে, তার আবার ঘোষণা হয়েছে। হ্যাঁ, মানে কত বৈপরীত্য এদের আচরণে। এটা নিয়ে আসলে আমি বিএনপিকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু যে পরিবেশ, যে পরিস্থিতি 1971 সালে ছিল, 2025 সালে এসে সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে ইউনূস সরকার। ইয়াহিয়া খানের চরিত্রটা পালন করছে, কায়েদে আজম জিন্নার চরিত্রটা পালন করতেছে, ক্যারেক্টারিস্টিকটা। আপনারা শুধু মেলান, এখানে শান্তি কমিটির লোক আছে, এখানে রাজাকারের লোক আছে, এখানে আলবদরের আলশামসের লোক আছে, এখানে পাকিস্তানের লোক আছে, এবং ঘুরিয়েছে শায়েস্তা করছে কাদের? মুক্তিযোদ্ধাদের, আওয়ামী লীগের কর্মীদের, আওয়ামী লীগ পরিবারের সদস্যদের, আওয়ামী লীগের যারা সমমনা সমব্যথী
তাদেরকে বলছে, বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আর এই যে চুপ করে আছে না যে এই দলগুলো, রাজনৈতিক দলগুলো, এরা নিশ্চিত থাকেন এরা সবাই, কেউ আল শামস, কেউ আল বদর, কেউ জামায়াত, কেউ শান্তি কমিটি এবং কেউ, এরা সবাই মিলে আওয়ামী লীগের পিছনে লেগেছে। এতগুলো দল আওয়ামী লীগকে দাবিয়ে রাখার জন্য এতগুলো দল মিলে মব করছে, ত্রাস করছে, 1971 সেই পরিস্থিতি তৈরি করেছে। তো আমি যেটা মনে করি, 1971 সালেও বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের 90,000 আর্মড ফোর্স পারেনি। 2025 সালেও ওই পাকিস্তানের আর্মড ফোর্স যেগুলো পাঠিয়েছে বাংলাদেশে না, এই যে বিএনপি, এই যে জামায়াত ইসলামী, এই যে শিবির, এটা সবাই মিলে তারা অবস্থা 1 বছরে পরিষ্কার করছে না যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। এই অবস্থানটা আর কিছুদিন পরিষ্কার হতে থাক, মানুষ শুধু বুঝতে শিখুক যে কাকে কাটতে হবে, কাকে ধরতে হবে, কার গলা টেনে ধরতে হবে, ছিঁড়ে ফেলতে হবে, কার জিপ টেনে বের করে ফেলে দিতে হবে। এটা শুধু মানুষ একটু আইডেন্টিফাই করতে শিখুক। অলরেডি শিখে যাচ্ছে, আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে মানুষজন জেনে যাচ্ছে যে কাকে ধরতে হবে, কাকে মারতে হবে। তো এই কয়টা দিন হয়তো আমাদের ধৈর্য ধরতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জেগে উঠবে এবং এই সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনীকে যেভাবে লাথি মেরে বুয়েট দিয়ে খুঁচিয়ে বের করে দিয়েছে না, কান ধরে তওবা করে থুক ফেলে থুক চেটে এবং অস্ত্র জমা দিয়ে চলে যেতে হয়েছে মাথা নিচু করে, একই কায়দায় বাংলাদেশ থেকে এই সমস্ত রাজাকার, এই সমস্ত শিবির, এই সমস্ত যত লেবাসধারী পাকিস্তানি আছে সবাইকে বের করে দিতে 2 মিনিট সময় নেবে না, 2 মিনিট সময় নেবে না। সেটা হোক বিএনপি, হোক স্বাধীনতার ঘোষক, হোক শহীদ পরিবার, যাই হোক না কেন, বাংলাদেশের মানুষ সঠিক মানুষ চিনতে হয়তো সময় নেয়, কিন্তু ভুল করে না। এই বিশ্বাসটা রেখেই আমি আজকে বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।